তারেকের দেশে ফেরা নিয়ে সরকারের কোনো বিধি নিষেধ বা আপত্তি নেই জানালেন প্রেস সচিব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে ঘোষণার আশা সিএসির। মোট ঋণের 1/3 খেলাপি, স্বাভাবিক হতে লাগবে 5 থেকে 10 বছর, মন্তব্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরের। জানুয়ারির শুরুতে সব বই পাবে প্রাথমিক শিক্ষার্থীরা, জানালেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। এবং ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা, ভূমিধসে নিহত বেড়ে 248, নিখোঁজ শতাধিক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ সন্ধ্যা 7টার সংবাদে, সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। চলে যাচ্ছে বিস্তারিত খবরে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে অন্তর্বর্তী সরকারের কোনো বিধি নিষেধ অথবা আপত্তি নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে এই তথ্য জানান তিনি। ফেসবুক পোস্টে শফিকুল আলম লিখেছেন, তারেক রহমানের আজকের বক্তব্য যে এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। এটা উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের কাছে জানতে চাওয়া হয় যে তার বাংলাদেশ প্রত্যাবর্তনের বিষয়ে সরকারের তরফ থেকে কোনো ধরনের বিধি নিষেধ রয়েছে কিনা। তিনি আরও লেখেন, এই ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো বিধি নিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নেই। তিনি আরও উল্লেখ করেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণ নিয়ে এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সংকটাপন্ন বেগম জিয়াকে দেখতে হাসপাতালে ছুটে যাচ্ছেন দলের নেতারা, অন্যান্য দলের নেতারাও নিচ্ছেন খোঁজ। প্রধান উপদেষ্টার নির্দেশে সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান আইন উপদেষ্টা আসিফ নজরুল ও বিশেষ সহকারী মনির হায়দার। শারীরিক অবস্থার অবনতি হলে গেল 23 নভেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার থেকে সিসিইউতে চিকিৎসাধীন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, ভোট আয়োজনে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। শনিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে চলা মক ভোটিং পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। সিসি বলেন, গণভোট নিয়ে সেইভাবে প্রচারণা শুরুই হয়নি এখনো। সরকার এবং ইসি একসঙ্গে মিলে ব্যাপক প্রচারণা চালাবে, সেভাবেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। তফসিল হোপফুলি আমরা যেটা আশা করছি দ্বিতীয় সপ্তাহে হবে ডিসেম্বরের, হোপফুলি ডেটগুলো আপনারা তখন জানতে পারবেন, তফসিল হলে জানতে পারবেন। এবং হোপফুলি ইট উইল বি ইন দ্য সেকেন্ড উইক অফ। এখানে অপশন শুধু হ্যাঁ আর না, দিস ইজ এ পলিটিক্যাল ডিসিশন। এগুলো রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা করে তারা সিদ্ধান্তে এসছে, সরকার আইনটা করেছে। আমরা আইন অনুযায়ী হ্যাঁ বা না, আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। এখানে কোনো ওই ইন্ডিভিজুয়ালি এক প্রশ্নের উত্তর হ্যাঁ, এক প্রশ্নের উত্তর না, এটার স্কোপ নাই। ওই 4টা প্রশ্নের বান্ডেল, ইটস এ বান্ডেল অফ 4 কোয়েশ্চেন্স, এবং সেটাতে আইদার ইউ হ্যাভ টু সে ইয়েস অর ইউ হ্যাভ টু সে নো। সেটা আমরা আইন অনুযায়ী যেটা আছে সেটা আমরা ব্যবস্থা করব। ব্যাংকিং খাতে দীর্ঘদিনের অনিয়ম অব্যবস্থাপনার ফলে তৈরি হওয়া খেলাপি ঋণের সংকট থেকে দ্রুত উত্তরণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর।
তার মতে বর্তমান পরিস্থিতি এতটাই গুরুতর যে পুরোপুরি স্বাভাবিক হতে কমপক্ষে 5 থেকে 10 বছর লাগবে। শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন 2025-এর উদ্বোধনী অধিবেশনে বক্তব্যে গভর্নর এসব কথা বলেন। হাসান এইচ মনসুর বলেন, খেলাপি ঋণ কোনো ছোট সমস্যা নয়। দেশের মোট ব্যাংক ঋণের 1/3 বেশি এখন খেলাপি। বাকি অংশের উপর ভর করেই ব্যাংকগুলো টিকে আছে, যা সামগ্রিক আর্থিক খাতকে প্রচণ্ড চাপে ফেলেছে। তিনি জানান, নতুন তথ্য ও নতুন শ্রেণীকরণ নীতি প্রয়োগের সঙ্গে সঙ্গে প্রতি প্রান্তিকে খেলাপি ঋণের পরিমাণ বাড়ছে। 2 বছর আগে ব্যাংক খাতে খেলাপি ঋণের হার 25% হতে পারে বলে অনুমান করা হলেও সেই সময়কার সরকারি হিসেব ছিল 8%। বর্তমানে তা 35% ছাড়িয়েছে। বছরের পর বছর ধরে চলমান বিসিএস জট কাটতে কার্যকর রোডম্যাপ হাতে নিয়েছে সরকারি কর্ম কমিশন। দীর্ঘ সময় ধরে একসঙ্গে একাধিক বিসিএস চলায় চাপের মুখে থাকা পিএসসি এবার দ্রুত পরীক্ষা, মূল্যায়ন ও ফল প্রকাশের মাধ্যমে প্রার্থীদের জন্য জট মুক্ত বিসিএস নিশ্চিত করার লক্ষ্য রাখছে। ইতোমধ্যে 2025 সালে 4টি বিসিএস সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি এবং 2026 সালের পর 1 বছরের মধ্যে এক বিসিএস এর চূড়ান্ত ফল প্রকাশের মাধ্যমে দীর্ঘদিনের অপেক্ষার সমাপ্তির পথে এগোচ্ছে পিএসসি। হাসান আদিবের পাঠানো তথ্য বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। বছরে একটি করে বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন। বছরে একটি বিসিএস সম্পন্ন করার নিয়ম থাকলেও বাস্তবে 3 থেকে 4 বছর লেগে যাওয়ায় সরকারি কর্ম কমিশনের ওপর তৈরি হয়েছে অতিরিক্ত চাপ। একসঙ্গে একাধিক বিসিএস এর কার্যক্রম চলমান থাকায় বাড়ছে জটিলতা, আর এই জট সামাল দিতে খুঁড়িয়ে চলছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। 4 দশক ধরে এমন বিসিএস জট লেগে আছে পিএসসিতে। সম্প্রতি এই জট কাটাতে রোডম্যাপ ধরে এগোচ্ছে প্রতিষ্ঠানটি। তাতে গতি ফিরেছে পিএসসির কার্যক্রমে, কমছে জটও। এ ধারায় কার্যক্রম চললে 2026 সালের পর জটমুক্ত বিসিএস উপহার দিতে পারবে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। পিএসসি বলছে শুধু 2025 সাল অর্থাৎ 1 বছরে 4টি বিসিএস শেষ করেছেন তারা। এছাড়া চলমান 3টি বিসিএস এর লিখিত, মৌখিক ও প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হয়েছে। আগামী বছর 46 ও 47তম বিসিএস এর চূড়ান্ত ফল প্রকাশ করলেই জটমুক্ত হবে পিএসসি। বছরের নভেম্বর মাসে একটি বিসিএস এর বিজ্ঞপ্তি হবে, সেটি চূড়ান্ত ফল প্রকাশ করা হবে পরবর্তী বছরের ডিসেম্বরের মধ্যে। এভাবে এক বিসিএস 1 বছরে উদ্যোগ বাস্তবায়নে তৎপর পিএসসি। ঘোষিত রোডম্যাপ বাস্তবায়ন করতে পারলেই প্রার্থীদের দীর্ঘদিনের দাবি জটমুক্ত বিসিএস এ উপহার দিতে পারবে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। এদিকে গেল 26 নভেম্বর 50তম বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি। প্রথমবারের মতো বিজ্ঞপ্তির সঙ্গে প্রিলি, লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ এবং চূড়ান্ত ফল প্রকাশ সহ সবকিছুর রোডম্যাপ প্রকাশ করেছে। বিসিএস এর সিলেবাস ও প্রশ্নের মান নিয়ে সমালোচনা ঠেকাতে সিলেবাস ও প্রশ্নের ধরনে বড় পরিবর্তনের কাজ করছে পিএসসি। পিএসসি সূত্র বলছে, দক্ষিণ এশিয়া, ইউরোপ সহ বিভিন্ন দেশের চাকরির প্রশ্নের ধরন ও সিলেবাস সংগ্রহ করেছে পিএসসি। এ নিয়ে একটি টিম কাজও করছে। গেল 16 নভেম্বর বিসিএস এর সিলেবাস বিষয়ে এক কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করতে জাতীয় কারিকুলামের সঙ্গে সামঞ্জস্য রেখে আন্তর্জাতিক মানদণ্ড সম্মত আধুনিক ও স্বচ্ছ একটি নতুন সিলেবাস প্রণয়নের সুপারিশ করেন বিশেষজ্ঞরা। শুধু বিসিএস নয়, পিএসসি নন ক্যাডার নিয়োগেও চলতি বছর অসংখ্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এসব বিজ্ঞপ্তি প্রকাশের পর আবেদন গ্রহণ, পরীক্ষার আয়োজন ও ফল প্রকাশ করে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করতে হচ্ছে পিএসসিকে। নন ক্যাডার পরীক্ষা শাখার কর্মকর্তাদের মতে, নন ক্যাডার নিয়োগের পরীক্ষা আয়োজনেও পিএসসিকে বেগ পোহাতে হয় বেশ। গ্র্যাজুয়েশন শেষ করার পর বেকার জীবন বয়ে বেড়াতে হচ্ছে কয়েক লাখ যুবককে। অনেকে বিসিএস এর পেছনে ছুটে জীবনের গুরুত্বপূর্ণ সময় হারিয়ে ফেলছেন। এ ধরনের পরিস্থিতি এড়াতে পিএসসি কাজ করছে। 2027 সালের শুরুটা জটমুক্ত বিসিএস দিয়ে হবে উল্লেখ করে দ্রুত পরীক্ষা, দ্রুত মূল্যায়ন ও দ্রুত ফল প্রকাশ করা হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। নিউজ ডেস্ক, জাগো নিউজ। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন, ড্রিঙ্কো চাবান পানীয়। জানুয়ারির শুরুতে প্রাথমিক শিক্ষার্থীরা সব বই পাবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার। বলেন, এখনই জেলা পর্যায়ে অনেক বই চলে গেছে। শনিবার সকালে ভোলা জেলা প্রশাসকের হলরুমে এক সেমিনার শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
পিএডিপি 4 ও চাহিদা ভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের আওতায় অবকাঠামো নির্মাণ কার্যক্রম সমাপ্তির কৌশল নির্ধারণ বিষয়ে এই সেমিনার হয়। ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের 10তম গ্রেড দেওয়া হয়েছে, সহকারী শিক্ষকদের 11তম গ্রেড দেওয়ার জন্য চেষ্টা চলছে। তিনি আরো বলেন, যেসব প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র হবে সেগুলো মেরামত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এবার আমি নিশ্চয়তা সহকারে বলতে পারি, অবশ্যই সব বই পাবেন, কারণ এখনই জেলা পর্যায়ে বেশিরভাগ বই চলে এসেছে। ফলে অবশ্যই জানুয়ারির শুরুতেই সব বই পেয়ে যাবেন। কারণ শিক্ষকরা হচ্ছে গিয়া প্রাথমিক শিক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, কারণ তারাই মূল শিক্ষাটাকে দেন। অন্যদের কাজ হচ্ছে ওই কাজটাকে সহায়তা করা। ফলে শিক্ষকদের ক্ষেত্রে শিক্ষকদের অবস্থা যেন উন্নতি ঘটে, আমরা কিন্তু বরাবরই লেগে আছি, এখনও লেগে আছি। এবং আমরা চেষ্টা করে যেটা করেছি সেটা হচ্ছে প্রধান শিক্ষকদের আমরা 10ম গ্রেড দিতে পেরেছি এবং তাদের 2য় শ্রেণীর কর্মকর্তার মর্যাদা দিতে পেরেছি। এটা আমরা সক্ষম হয়েছি। এখন তাদের সহকারী শিক্ষকদের যেন আমরা 11তম গ্রেড দিতে পারি, সেই জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আশা করি আমরা হয়তো এটা সফল হব। আমাদের যে বিদ্যালয়গুলো ভোট কেন্দ্র হবে সেগুলো মেরামতের জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং আমরা যে এখন মিটিংটা করলাম সেখানে কিন্তু মাননীয় জেলা প্রশাসক কিন্তু এই বিষয়টা জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইন্দোনেশিয়ায় এক সপ্তাহের ঘূর্ণিঝড়জনিত প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা হু হু করে বাড়ছে। এখন পর্যন্ত 248 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা শনিবার জানিয়েছে, পশ্চিম সুমাত্রার আগাম জেলায় উদ্ধারকারী দল নতুন করে আরও কয়েকটি মরদেহ উদ্ধার করায় মৃতের সংখ্যা বেড়েছে। বিএনপিবি আরও জানিয়েছে, এখনও শতাধিক মানুষ নিখোঁজ রয়েছে। দুর্যোগ কবলিত এলাকার বিভিন্ন স্থানে এখনও উদ্ধার অভিযান চলছে। প্রবল বৃষ্টি ও রাস্তা ধসে পড়ায় বহু এলাকায় পৌঁছাতে হিমশিম খেতে হচ্ছে উদ্ধারকর্মীদের। পশ্চিম সুমাত্রার আঞ্চলিক দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র ইলহাম ওয়াহাব শুক্রবার রাতে জানিয়েছেন, রাত পর্যন্ত 61 জনের মৃত্যুর রেকর্ড করা হয়েছে এবং 90 জনের সন্ধান চলছে। সংস্থাটির প্রকাশিত পরিসংখ্যান অনুসারে উত্তর সুমাত্রায় আরও 116 জন মারা গেছেন, যেখানে আছে প্রদেশে মৃতের সংখ্যা কমপক্ষে 35 জন। ইন্দোনেশিয়া ছাড়াও প্রতিবেশী মালয়েশিয়া ও থাইল্যান্ডেও টানা ভারী বৃষ্টিতে সাম্প্রতিক সময়ে বহু মানুষের মৃত্যু হয়েছে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। তারেকের দেশে ফেরা নিয়ে সরকারের কোনো বিধি নিষেধ বা আপত্তি নেই, জানালেন প্রেস সচিব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে ঘোষণার আশা সিইসির। মোট ঋণের 1/3 খেলাপি, স্বাভাবিক হতে লাগবে 5 থেকে 10 বছর, মন্তব্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরের। জানুয়ারির শুরুতে সব বই পাবে প্রাথমিক শিক্ষার্থীরা, জানালেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। এবং ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা, ভূমিধসে নিহত বেড়ে 248, নিখোঁজ শতাধিক। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।